প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি আজকে একটা খবর করেছিলাম, ওই ট্রেনে যে ঘটনাটা ঘটেছে, এক যুবতীর ভিডিও করাকে কেন্দ্র করে একটা যে বিতর্ক, যেটা ভাইরাল হয়েছিল দর্শক, যেটা আপনারা দেখছেন, এটা যে ওই চাচাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি এই খবরটা করেছিলাম এবং সেই সঙ্গে একটা নতুন ভিডিও যেটা পেয়েছি সেটা দেখিয়েছিলাম। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে প্রথম এই ভিডিওটা এসেছিল। আমি বলেছিলাম যে প্রথমে যে ভিডিওটা দেখেছিলাম সেটা দেখে চাচার ভিডিওর খুব একটা ভুল দেখতে পাইনি, কিন্তু পরবর্তী সময়ে যে ভিডিওটা এসছে, নতুন ভিডিও, তাতে যা দেখা যাচ্ছে সেটাতে চাচাকে কিন্তু আমার মানে ভালো লাগেনি। কারণ পরের দিকে এই যে ভিডিওটা, সেটা যেটা সামনে এসছিল, সেখানে চাচার ক্যামেরাতে যেটা ধরা পড়েছে, উনি নিজের ছবি তুলছিলেন। তো তুলতে তুলতে যেটা উনি করেছিলেন, পাশে বসে থাকা ছাত্রী, যুবতী, তারও ভিডিও করছিলেন, যেটা নিয়ে আপত্তি তুলেছিলেন ওই যুবতী। এই যে উনি ফোনে কথা বলছেন এই অবস্থায়, সেই অবস্থাতেই উনার এই অবস্থায় ছবি ভিডিও করা, যেটাতে উনি রেগে গেছিলেন এবং উনি তৎক্ষণাৎ মারধরও করেছিলেন। যদিও আমি এই মারধরের মানে নিন্দাও করেছি, যে মারধর না করলেই ভালো হতো। যদি এরকম আপত্তিকর কোনো ভিডিও করা হয়ে থাকে তো আইনের ব্যবস্থাটা নেওয়া উচিত ছিল, মারধর বা গালিগালাজ করা এটা ঠিক না। তো দর্শক, এটা করে তো আজকে একটা খবর করেছি যে তার মানে নতুন যে ভিডিওটা এসছে তাতে এটুকু মানে প্রমাণ আমি পাচ্ছি, যেটা আমি আগের দিনে বলেছিলাম যে চাচার ভিডিওর মধ্যে তো সেরকম কিছু দেখছি না, কারণ তখন ওই ভিডিও ছিল না, হাতের ভিডিও ছিল। কিন্তু এবার যে ভিডিওটা এসছে, এখানে অন্তত এটুকু পরিষ্কার হচ্ছে যে চাচা অপরাধী। কারণ একজন মহিলা, উনি ফোনে কথা বলছেন ওইভাবে, তাকে ওই রকম ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরিয়ে ভিডিও করাটা কখনোই কাম্য না, এটা উচিত না, এটা করা যায় না। তো সুতরাং এই ভিডিও বলে দিচ্ছে যে চাচা অপরাধী এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই খবর যেটা আমি পেয়েছিলাম। তারপর কি হয়েছে শুনবেন দর্শক। তারপর তো আমার ফোন রাখা দায় হয়ে যাচ্ছে। হঠাৎ করে সব মানে ফোনাফোনি, মানে প্রচুর ফোন আসতে শুরু করে। তো ফোন আসতে আসতে একটা ফোন এলো। আমি নর্মাল ফোন ধরি না, কারণ এত ফোন আসে ধরা সম্ভব না। তো একটা ফোন এলো, ফোনটাতে মানে ফোনটা আননোন নাম্বার হিসেবেই ফোনটা এসছে। তো ফোনটা আমি মানে মাঝে মধ্যে ফোন একটা দুটো ধরে ফেলি, সব ধরি না, কিন্তু মাঝে মধ্যে একটা দুটো ফোন মানে আমি ধরে ফেলি আর কি। ফোনের নাম্বারটা বার করার চেষ্টা করছি। গুলিয়ে ফেলেছি অনেকগুলো ফোন, আবার কার ফোন দিয়ে বসবো, সমস্যা। তো ধরে ফেলেছি, তো ধরে একটা পরিচিত গলা, তার নাম হচ্ছে শাকিরুল ইসলাম, পরিচিত গলা। তো আমি মানে ফোন নাম্বার থেকে পরিচিত না, ফোন কলটা শুনে পরিচিত, বললো যে আমি শাকিরুল বলছি। তো ওর সঙ্গে খুব পরিচিতি আছে, অনেক আগে থেকে পরিচিতি, একজন ইউটিউবার, অনেক আগে থেকে যোগাযোগ যা হয় আর কি। আমরা আমাদের যে যার পলিসিতে হয়তো কাজ করি, কিন্তু একটা যোগাযোগ তো থাকে। তো অনেকদিন পর ফোনে মানে এরকম কথা হচ্ছে, তো আমি ক্যাজুয়াল কথা বলছি, যেমন হয় বন্ধু বান্ধব পরিচিতের মধ্যে কথা বললে, কিরে বল, তুই তো এখন বড় নেতা হয়ে গেছিস, যেমন একটা ক্যাজুয়াল কথা বলি, সব শুধু সিরিয়াস কথা বলি না। ধরুন আমি এখানে সিরিয়াস কথা বলছি, কারো কল রেকর্ড করতে গেলে সিরিয়াস কথা বলবো। আর এমনি নর্মাল বন্ধু বান্ধব পরিচিতের মধ্যে কথা বললে কি সিরিয়াস কথা বলবো? তো ক্যাজুয়াল কথা বলছি। তো কথা বলতে বলতে হঠাৎ করে আমাকে ওই প্রশ্ন করা হয় যে আমি কোত্থেকে জানলাম এই অ্যারেস্টের ব্যাপারটা, চাচা অ্যারেস্ট। আমি বললাম জেনেছি, সত্যি আমি একটা সোর্সে পেয়েছিলাম, একটা নিশ্চিত সোর্স। আমি সেটা এতটাই নিশ্চিত ছিল যে সেটা আর মানে ক্রস ভেরিফিকেশন আর মানে করতে হয়নি আর কি, করি না। অনেক অনেক খবরই সেই সোর্সে আমরা করেছি এবং ঠিকই আছে, সুতরাং ওটা ভুল হতে পারে না। আমি অত ডিটেলস জানতে চাইনি যে কোত্থেকে কি হয়েছে, কিন্তু আমার তো শুধু অ্যারেস্টের ব্যাপারটাই জানার দরকার ছিল, হয়েছে কি হয়নি, কারণ এই ধরনের অভিযোগ সামনে এসেছে সেই জন্য। তো ওটা নিশ্চিত হয়ে খবরটা করে দিয়েছি। তো আমাকে ওই কলটাকে রেকর্ড করে অন করে কি ধরনের কথা বলা হয়েছে এবং আমি কতবার কত কি জানতে চেয়েছি ক্রস করার জন্য, এবং তারপর যখন আমি তার কাছে জানতে চাইছি তখন কিভাবে এড়িয়ে যাওয়া ওই ব্যক্তির সঙ্গে কথা বলাতে। আগে দর্শক আপনাদেরকে খানিকটা শোনাই, আমি আগে খানিকটা শোনাই, মানে মানে সেই কল রেকর্ডটা নিয়ে নিজের চ্যানেলে, আমি চ্যানেলের নাম টাম বলবো না, ফালতু মাইলেজ দিয়ে লাভ নেই। তো মানে আমি তার ছবিও দেখাবো না, আমি জাস্ট অডিওটা দর্শক আপনাদেরকে একটু শোনাবো, যে আমার ওই কল রেকর্ডটাকে নিয়ে নিজে কিভাবে মানে ওইটাকে খবরের আকারে চ্যানেলে ছেড়ে আমাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে এবং আমি নাকি খুব ফালতু একটা সাংবাদিক, সেটাকে বোঝানোর চেষ্টা করেছে।
কিন্তু তারপরে কি হয়েছে বিষয়টা, অ্যারেস্ট তো মানে করা হয়েছিল, তারপর কি হয়েছে আমি তারপরে ব্যাখ্যাতে আসবো। আমার জানা ছিল না যে তার জামিন হয়ে গেছে। আমি অ্যারেস্টের খবরটা পর্যন্ত পেয়েছিলাম, আমার খবরটা করতে একটু দেরি হয়েছে। আমি সকালের দিকে খবরটা পেয়েছিলাম, আমার তো আর মানে ব্রেকিং নিউজ হয় না সঙ্গে সঙ্গে খবর, আমি সকালের দিকে খবরটা পেয়েছি। তো খবরটা ছাড়তে ছাড়তে এমনিতে রোজা ছিল, তো আমি মানে মানে সন্ধ্যার দিকে খবরটা করে ছেড়েছি। তো তার মধ্যে যে জামিন হয়ে গেছে আমি জানতাম না, জামিন হয়ে গেছে আমি জানতাম না। যখন আমার প্রশ্ন করা হলো আমি নর্মালি মানে অপ্রস্তুত হয়ে পড়লাম যে বিষয়টা কি, জামিন মানে ওকে কি অ্যারেস্ট করা হয়েছে, হ্যাঁ এরকম করে আমাকে যখন বলা হচ্ছে আমি তো মানে বুঝতে পারলাম কি হলো বিষয়টা, ওর যে জামিন হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তো তো আমি আরো ব্যাখ্যাতে আসবো দর্শক, আগে আমার কল রেকর্ডটা করে কিভাবে আমাকে একটা মানে ইমেজে কালি লাগানোর চেষ্টা করছে, আমি একটা ফালতু সাংবাদিক, এটাকে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। আগে দর্শক আপনাদেরকে শোনাই খানিকটা। প্রথমে একটু ইন্ট্রো দিয়েছে আমার এবং তারপরে আমার কল রেকর্ডটা শুনিয়েছে, তারপর কি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে আমার সম্পর্কে। আগে দর্শক শুধু অডিওটা শুনবেন, তার চ্যানেল, তার নাম, তার ছবি, নামটা তো বলে দিলাম শাকিরুল ইসলাম, কিন্তু ছবি দেখিয়েও আমি এ করতে চাই না। আরামবাগ টিভি যথেষ্ট একটা মানে বিরাট একটা মানে সাবস্ক্রাইবার আছে, সুতরাং এত যাকে তাকে মাইলেজ দেওয়ার কোনো দরকার নেই। কেউ চাইলে আমি দিয়ে দেবো নাকি, কিন্তু তার এই যে কাজকর্ম সেটা দেখানো দরকার, কারণ আমাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা হচ্ছে। সেই জন্য আমি জাস্ট আপনাদেরকে দর্শক একটু শোনাচ্ছি, একটু শুনুন। চাচা গ্রেপ্তার। আরামবাগ টিভির শফিকুল ইসলাম ধরা খেলেন শাকিরুল ইসলামের কাছে। হ্যাঁ, সে ধরা খেলেন কারণ হচ্ছে সে এই মুহূর্তে 1 ঘন্টা আগে তিনি ভিডিও করেছেন যে সেই মাফিকুল ইসলাম, যাকে যে ট্রেনে যে চাচাকে মারা হয়েছিল, মহিলা চড় বেঁধেছিল, সেই চাচা নাকি গ্রেপ্তার হয়েছে। হেডলাইন করেছে চাচাকে বাঁচানো গেল না, চাচা অপরাধী, চাচা নাকি গ্রেপ্তার, শফিকুল ইসলাম। আর এইটাই আমি একেবারে সঙ্গে সঙ্গে ফ্যাক্ট চেকিং করতে চাচাকে ফোন করলাম, চাচা কথা বললো। শফিকুলকে ফোন করলাম যে কোথায় পেলেন ভাই তথ্য, আর জবাব দিতে পারেননি। শফিকুলের সঙ্গে একেবারে সরাসরি কি কথা হচ্ছে আপনাদের প্রথমে শোনাবো, তারপর বিস্তারিত আলোচনা করব। হ্যালো, শাকিরুল বলছি, শাকিরুল। এ রে, কি ব্যাপার রে নেতা, বল। বলছি ভাই, তুমি যে ভিডিও করলে যে চাচা অপরাধী গ্রেফতার, গ্রেফতার কোথায় হয়েছে, কোথায় পেলে তুমি এই খবর? চাচা কি বলছে? তুমি যে বললে যে গ্রেফতার হয়েছে, কি তুমি কোথায় পেলে? কিছু দাও, গ্রেফতারের ছবি টবি দাও থাকলে। কি জানি, আমি জানিনি, শুনলাম করেছি। তুমি সাংবাদিক, শোনা কথা ভেরিফাই না করে করে দেবে? চাচা কি বলছে? হ্যাঁ, চাচা কি বলছে রে? চাচা তো চাচার মতো বলবে। তোমার কথা তুমি তোমার ভিডিওটা দেখলাম তাই ফোন করলাম, বলে আমি একটু তাহলে করতাম, তুমি ভিডিওটা দিলে। আমি তো শুনেছি গ্রেপ্তার। তাহলে শুনলেই করে দেবে, মানে কোনো ডকুমেন্টস নেবে না? গ্রেপ্তার হয়েছে তো, তুই জানিনি হয়তো। কোথায় কোথায় গ্রেফতার হয়েছে, কোন থানায়? জিআরপি দিয়ে কোথা কাকে পাঠিয়েছে বললো তো, শুনলাম। কোথায় কোথায় একটু বলো তা। এটা আমি ডিটেলস অত বলতে পারবো না, কিন্তু যেখান থেকে খবরটা পেলাম বিশ্বাসযোগ্য, ওই জন্যই করলাম। চাচা কনফারেন্সে আছে, কথা বলবে? দাও। হ্যাঁ বলছি, মাফিকুল ইসলাম বলছেন? না, ওনার ছেলে। আচ্ছা, এই একটা খবর দেখছি আপনার আব্বা নাকি গ্রেফতার হয়েছে। না না, এসব ভুল। হ্যাঁ, আজকে তো ভিডিও করে নিয়ে গেল সব, স্বপ্ন ভাদুড়ি আর ওকে কে। ওই আরামবাগ টিভিতে দেখলাম যে আপনার আব্বা গ্রেফতার হয়েছে, তাই ফোন করলাম। না, সাংবাদিক না, আছে না। লাইনে। না, আব্বা কোথায়? আপনার আব্বা কোথায়? দাঁড়াও, বলছি। আজকে তো সব ভিডিও করে নিয়ে গেল, দেখেননি? আপনার আব্বা কোথায়? দাঁড়ান, কত যে বাড়িটা। আব্বাটা সালাম আলাইকুম। আসসালাম। বলুন। আপনি কে বলছেন? আমি মাফিকুল ইসলাম বলছি। আপনাকে পুলিশ ডেকেছিল? কোথায়? আপনার ফোন কোথায় আছে? আপনার ফোনটা? আমার ফোনটা আমার ওই আরপিএফ অফিসেই আছে। কবে নিয়েছিল? হ্যাঁ? ঠিক আছে, কবে নিয়েছিল? আমি কেটে দিলাম ওনাকে। না, দাঁড়া, ধরে রাখো। কবে না, নিয়েছিল তুমি ফোনটা? যে তুমি এটা প্রমাণ পেলে তো যে বলে গ্রেফতার হলে তো ফোনে কথা বলতে পারে না। আপনাকে কোর্টে পাঠিয়েছিল? আমি আমি ওনাকে কেটে দিলাম কনফারেন্স থেকে, এটা তো প্রমাণ না, তুই হলো। দে ফোনটা দে, আমি কথা বলি, দাঁড়া। না, তুমি কথা না বলে তুমি কি করে ভিডিওটা করলে, কিসের ভিত্তিতে ভাই? দাঁড়া, আমি তাহলে যেখানে খবর নিচ্ছি আমি। Wait. তুমি খবর না, আমি তোমাকে কথা বলালাম তো। হ্যাঁ, দাঁড়া না, আমি তুমি জানবো কি এত বিষয়টা থার্ড বলছি। ক্লাস লোক আমি জীবনে ভাবিনি ভাই, তুমি যে এত থার্ড ক্লাস। আপনারা শুনলেন কল রেকর্ডটা।
এই হচ্ছে দর্শক ব্যাপার। মানে আজকালকার দিনে কারোর সঙ্গে আর নর্মালি কথা বলা যাবে না দর্শক, যতই পরিচিত বন্ধু বান্ধব হয়ে থাকে কারোর সঙ্গে কথা বলা যাবে না ফোনেতে। আমার আজকে মানে এটা একটা বিরাট শিক্ষা হয়ে গেল। বিশেষ করে এই ধরনের ছেলেদেরকে কাউকে কোনদিন বিশ্বাস করতে নেই। নর্মালি যে কথা বলবেন বিশ্বাস করতে নেই। সাংবাদিকতার জগতে অনেক সময় ভুল তথ্য চলে আসে, সেটাকে ক্রস চেক করার ক্ষেত্রে বা অন্যরা দেখবেন, অন্য সাংবাদিকরা যদি আমার কোনো ভুল হয় ধরিয়ে দেন যে এটা তো প্রায় ভুল হয়ে গেছে, ওটা এখনো অ্যারেস্ট হয়নি, এটা ঠিক করে নেন। এটাই সাংবাদিকতার জগতের একটা নিয়ম, এটাই জগতের নিয়ম। দেখুন, আমি যে সব সত্য সব সঠিক তথ্য পেয়ে যাব ইনস্ট্যান্ট, সেটা তো হয় না। আমার কাছে ভুল তথ্য আসতে পারে। এরকম খবর হয়েছে, খবর এখন কেন, আমি যখন মেন স্ট্রিম মিডিয়াতে কাজ করেছি বা এই যে চ্যানেলগুলো যেগুলো চলে, বড় চ্যানেল, দেখবেন একটা খবর করা হয়েছে, পরে দেখবেন সেটাকে চেঞ্জ করে দেয় যে এটা মানে ভুল হয়েছে বা কিছু। এটা কি করে হয়? কারণ একটা খবর এলে সঙ্গে সঙ্গে অন্যরা যেন আমরা এই জগতের অন্য হাউসের হতে পারে, কিন্তু এটা ভুল ভাঙিয়ে দিই। এটা হচ্ছে সাংবাদিকতার একটা নিয়ম। তো ছেলেটাকে ভাবতাম, আমি খুব বিশ্বাস করতাম ছেলেটাকে, যে এটা বিশ্বস্ত ছেলে, একে ভরসা করা যায়, ওকে অনেক কথা আমরা আলোচনা করি, সমস্যা নিয়ে কথা বলি, খুব বিশ্বস্ত ছেলে, আমি খুব বিশ্বাস করতাম। কিন্তু যে এইরকম করবে, আমার সঙ্গে ব্ল্যাকমেল করবে, আমি ভাবতেই পারিনি। আমার সঙ্গে যে ব্ল্যাকমেল, ধরুন আমি আমার খবরটা ভুল, তো সেটাকে ঠিক করে দিয়ে যদি কথা বলিয়ে দিয়ে, আমি তো সেটাকে ভাবছিলাম যে কি ব্যাপার, আমিও তো কনফিউজ হয়ে গেছি। আমি খবরটা পেয়েছি এমন একটা সোর্সে পেয়েছি যেটা ভরসা করা যায়। আমরা তো ডিটেলস সবকিছু তো খবর আরম্ভ করি না, কোন থানা কোন ধারা অমক তমক। আমরা অ্যারেস্ট খবরটা পেয়েছি যে সবাই বলছেন যে অ্যারেস্ট হয়েছে কি হয়নি, আমি ওই টুকরোটা নিয়েছি, তো খবরটা করেছি। যদি আমি ভুলও করতাম, তো আমার ভুলটা ধরিয়ে দিয়ে যখন আমাকে কথা বলানো হলো, তাহলে আমি তো আমার নিজেকে চেঞ্জ করতে পারতাম তো। আর আমি তো জানিনি যে ওরকম কেসটা যে জামিন হয়ে গেছে বলে, তো আমি কনফিউজ হয়ে গেছি বিষয়টা কি। তো তারপরে আমি আবার আমার মতো করে খোঁজ খবর নেওয়া শুরু করলাম, কি হলো। তো পরে শুনলাম এই কল রেকর্ডটা, মানে এই ফোনটা পাওয়ার পরেই, আমরাও তো একটা খবর ভুল হলে সঙ্গে সঙ্গে আমরাও তো সেটা চেঞ্জ করার চেষ্টা করি না। তো যখন আমি এর পরে মানে খবরটা, এই ওর কল রেকর্ডটা হওয়ার পরে আমি যখন এবার মানে খবর নেওয়া শুরু করলাম, তখন শুনলাম যে হ্যাঁ, মানে ব্যক্তিগত বন্ডে মানে এরকম একটা এতে উনি জামিন পেয়েছেন। উনি জামিন নিয়েছেন, ওনাকে খাতায় কেস রুজু হয়েছে, উনি জামিনে আছেন এবং ওনার ফোন সিজ করা রয়েছে। তো কেস হলে জামিন তো হবেই। একটা কেস নথিভুক্ত হলে সবাইকে যে আটকে রেখে দেবে কাস্টডিতে, সেটা না। কেসের মেরিট, গুরুত্ব ইত্যাদি মাথায় রেখে অনেক সময় জামিন হয়ে যায়। যদি সত্যি ওনাকে ছাড়া হয়ে যেত পুরোপুরি, তো ফোনটা কেন রেখে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? তো ফোনটা এখনো পর্যন্ত কেন রেখে দেওয়া হয়েছে? কেসের তো অনেক ভাগ আছে, জামিনযোগ্য, জামিন অযোগ্য, মানে মানে অনেক সময় দেবেন থানা থেকে মানে বেল বন্ড দিয়ে করা হয়, কোর্টে পাঠানো হয়, দিনে দিনে জামিন হয়ে যায়। হয়তো এটা কি বলা হয়েছে যে ওনার নামে এই ঘটনার পরে কোনো কেস নথিভুক্ত হয়নি? জামিনের খবর এসেছিল সকালের দিকে, আমি একটু পরের দিকে ছেড়েছিলাম। তার মধ্যে এই গ্রেপ্তারের খবর এসেছিল সকালের দিকে, আমি একটু পরের দিকে খবরটা ছেড়েছি, যেহেতু আমাদের অত ব্রেকিং নিউজের তাড়া থাকে না। আর তার মধ্যে জামিন হয়ে গেছে, আমি তো জানিনি যে জামিন পর্যায়ে চলে আসছে, বিষয়টা আমার তো জানা হয়নি। তো প্রশ্ন হচ্ছে যে কেসটা হয়েছে কিনা, সত্যি কি ওনাকে নির্দোষ বলে খালাস দিতে হয়েছে? তাহলে তো ফোনটা আটকে রাখা হতো না। আর একটা দর্শক নিশ্চয়ই আপনারা ফিল করলেন, আমি যখন ক্রস চেক করার জন্য কিছু প্রশ্ন করতে চাইছি, সঙ্গে সঙ্গে ফোনটা আমার কেটে দিল। না, আমি ওনাকে লাইনের বাইরে করে দিচ্ছি, আমার সঙ্গে তর্ক লেগে গেল। তো আমার তো কিছু প্রশ্ন ছিল, আমি ওই প্রশ্নগুলি করতাম। আপনি কবে গেছিলেন পুলিশের কাছে? আপনার ফোনটা কেন দেওয়া হয়নি? আপনি কি কোনো বন্ডে সই করেছেন কিনা? আমি সে জানতাম তো এগুলো। ব্যাস, আমাকে কথা বলতে দিল না। তার মানে কি, ও সব জানে কি হয়েছে। শুধুমাত্র আরামবাগ টিভি এবং শফিকুল ইসলামকে মেলাইন করার জন্য একটা কল রেকর্ড করে বাজারে ছেড়ে দিল। রেকর্ড তো করলো এবং সেটাকে বাজারে ছেড়ে দিল। আর তারপরে আমি ওই নাম্বারে কন্টিনিউ ফোন করছিলাম ওই কথাগুলো বলার জন্য, আর তার ফোন পাইনি, আর তার ফোন বন্ধ। অনেক পরে একটা নাম্বার হোয়াটসঅ্যাপে দেখছি রয়েছে, অন্য নাম্বার, সেখানে আমি বললাম যে খুব তো চালাকি করলি ভাই, চালা, যদি এই করে তো চ্যানেলটা উন্নতি হয়, ভালো। আরামবাগ টিভির পেছনে লেগে অনেক লোক অনেক চেষ্টা করে গেছেন, পেছনে লেগে পেছনেই পড়ে রয়ে গেছেন, কেউ উঠতে পারেননি। আরামবাগ টিভিকে দমানো যায়নি। আরামবাগ টিভি মিথ্যা কথা বলে না, তথ্য পেলে বলে, তথ্য ভুল হলে সেটাও স্বীকার করে। যখন এই খবরটা প্রথম করেছিলাম, আমি এই মহিলার সম্পর্কে অনেক কথা বলেছিলাম, যে এই মহিলা কেন মারতে গেলেন ওইভাবে, যে ভিডিও দেখাচ্ছেন ওই ভিডিওর মধ্যে তো আপত্তিকর কিছু দেখতে পাচ্ছি না, কেন মারতে গেলেন? আমি চাচার পক্ষে অনেকটাই বলার চেষ্টা করেছিলাম যেভাবে ওনাকে হেনস্থা করা হয়েছে। কিন্তু যখন আবার এই ভিডিও হাতে পেয়ে গেলাম, দেখলাম যে না, মহিলা যে কথাটা বলছিলেন তার তো ভিত্তি আছে, চাচার তো ছবি এমন করেছেন, এ তো আপত্তিকর ছবি,
আমি ফের আমার আমার পজিশন আমি আমার মতো করে ব্যাখ্যা দিলাম। এটাই তো মিডিয়ার কাজ। যখন যখন যেরকম তথ্য আসবে সেগুলোকে ডেলিভার করতে যাওয়াটা হচ্ছে মিডিয়ার কাজ। তো যদি আমার তথ্য ভুল হতো এটারও আমি পরবর্তীকালে ঠিক করে ফেলতাম। তুমি একজন মিডিয়া কর্মী হয়ে একজন মিডিয়া কর্মীকে মেলাইন করে বিরাট কিছু ভাবলে আমি জাহির করে ফেললাম। কি করলে তুমি? আরামবাগ টিভির ভিউ আর কমে যাবে কাল থেকে? আরামবাগ টিভির ভিউ কমে যাবে, দর্শক কমে যাবে, আরামবাগ টিভি বন্ধ হয়ে যাবে? ওই আশাতে থাকো, গুড়েতে বালি হবে, এটুকু বলতে পারি। তবে দর্শক, এই হচ্ছে ব্যাপার। জামিনের বিষয়টা এসছে, কেস নথিভুক্ত রুজু রয়েছে, ফোন সিজ রয়েছে। সুতরাং এটাকে যেভাবে জাহির করার চেষ্টা হচ্ছে যেন কিছুই হয়নি, কোনো অন্যায় নেই চাচার। কিন্তু আমি বলছি, চাচার যে ভিডিও আমি পরবর্তী সময় পেয়েছি, আমি জোর গলায় বলবো চাচা অপরাধী। এই ধরনের কাজ চাচার কাছ থেকে আশা করা যায় না। রমজান মাস চলছে, হ্যাঁ, রমজান মাস, মহিলাদের দিকে তাকানো যায় না, এই করা যায় না, কত ফতোয়া বাংলাদেশে তো কত ফতোয়া জারি হয়ে গেছে, মহিলারা বাজারে আসবেন না। তো সেই মহিলার ছবি তুলতে খুব ভালো লাগছে না চাচা? খুব ভালো লাগছে। কথা বললেই খুব অপরাধ। মুসলিম ছেলে হয়ে কেন চাচার দুর্নাম করছি? আমার চাচা দুর্নাম করে অপকর্ম করে বেড়াবে, আর শফিকুল ইসলাম সেটাকে সহ্য করবেন? সেটা পরবর্তী সময় প্রমাণ এলেও কথা বলবেন না শফিকুল ইসলাম, তাই না? চাচা বলে, মুসলিম বলে। আমি আলবাত কথাগুলো বলে যাব। এই চাচাদের জন্য আজকে সমাজে এইরকম অবস্থা হচ্ছে, আর মুসলমান সম্পর্কে আজকে অন্যদের এই ধারণা তৈরি হচ্ছে। আরো কত কি সব ব্যাখ্যা শুনছিলাম। কে বলছেন কোথায় মোটরসাইকেল কোথায় গ্যারেজ করেছিলেন, সেখানে মোবাইল অন ছিল, তো উনি বুঝতে পারেননি ক্যামেরা অন হয়ে গেছে, তাই ওখানে অন রয়ে গেছে। আচ্ছা, এটা কি মনে হচ্ছে আপনাদের যে মোবাইলটা অন হয়ে গেছে, উনি বুঝতে পারেননি? এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে উনি ছবি তুলছেন, তারপরে দেখবেন ক্যামেরা আস্তে আস্তে ঘোরাচ্ছেন। এটা বাইরে অন থেকে যাওয়া ক্যামেরা, উনি ক্যামেরা ঘোরাচ্ছেন, তারপরে ক্যামেরা করছেন। নাকামো হচ্ছে, উল্টোপাল্টা বললি হয়ে যাবে, বাইরে অন করা ক্যামেরা। হ্যাঁ, আরামবাগ টিভিকে ভুল প্রমাণ করার চেষ্টা, কিছু হয়নি। আজকের দিন আমার বলতে ইচ্ছে করছে, খুব দুর্ভাগ্য লাগছে আমার। আমি কখনো আইনকে হাতে তুলে নেওয়াকে সাপোর্ট করি না। আমি কখনো কোনো আইনকে হাতে তুলে নেওয়া সাপোর্ট করি না। সেই জন্য এই মহিলার সম্পর্কে আমি কথা বলেছিলাম যে আপনি মনে করেছেন যে আপনার অন্যায়, মানে উনি অন্যায় করেছেন। আমি যা ভিডিও দেখতে পাচ্ছি হয়তো অন্যায় হয়েছে বিষয়টা, হয়তো কেন দেখতে পাচ্ছি এটা কাম্য না। উনি যে মন নিয়ে এই রেকর্ডটা করে থাকুন না কেন, মহিলা যে অবস্থায় যেভাবে রয়েছেন ওইভাবে ছবি তোলার অন্য অর্থ বোঝায়। তাও বলেছি যে এই মহিলা হাত তোলাটা আমি এটাকে সাপোর্ট করি না, কারণ আইনকে হাতে তুলে নেওয়াটা আমি সাপোর্ট করি না। কিন্তু আজকের দিনে বলতে ইচ্ছে করছে, এছাড়া কোনো উপায় ছিল না। এই তো পুলিশের, এই তো মানে জামিন টামিনের ব্যাপার, এই তো হলো পুলিশি পদক্ষেপ। অ্যারেস্ট শুনলাম, আবার নাকি জামিন হয়ে গেছে। তো মানুষ কি করে পুলিশের উপরে ভরসা রাখবেন? আজকে দুঃখে থেকে কথাটা বলছি, আক্ষেপ থেকে কথাটা বলছি। আমি এই আইন হাতে তুলে নেওয়ার ঘোর বিরোধী। যে কেউ কিছু করলে তাকে আইনে মোকাবিলা করো, কেউ তার উপরে আঘাত করো না, হাত তুলো না। আমি এটা বলে আসছি, দুদিন ধরে এই কথাটা বলে আসছি। কিন্তু আজকের দিনে যখন আমাকে এইভাবে টার্গেট করা হচ্ছে, আরো বিশেষ করে দেখতে পাচ্ছি এরকম একটা সত্যকে চাপা দিয়ে মিথ্যা প্রমাণ করে একটা মিথ্যা কিছু বলে আমাকে একটা হেয় করার চেষ্টা হচ্ছে কোন একটা অংশের তরফ থেকে। কোন অংশ বলতে কি, এই অংশের তরফ থেকে। আজকের দিনে আমার কোথাও যেন বলতে চাইছে মনটা, কিন্তু বলতে গিয়ে হয়তো মুখে আটকাবে, কিন্তু তবুও বলতে চাইছে যে মহিলা যা করেছেন ঠিক করেছেন। এইসব লোকেদের এইভাবে শাস্তি দেওয়াটা উচিত, কারণ এরা আইনকে বুড়া আঙুল দেখানোর চেষ্টা করেন। আইনে কিছু ব্যবস্থা হলে সেগুলোকে অস্বীকার করে নিজেকে বিরাট বাহবা দেওয়ার জাহির করার চেষ্টা করেন। এইসব লোক যদি সমাজে এখনো বুক ফুলিয়ে ঘোরার চেষ্টা করেন, এত বড় একটা অপরাধ করা সত্ত্বেও, মহিলার এইভাবে ছবি তোলা সত্ত্বেও, তাহলে এইসব লোকের যখন আইন কিছু করতে পারছে না, তখন ক্ষোভের জায়গা থেকে মহিলারা তো এইসব তো করবেনি। আজকে আমার এই কথাটা, এই এতক্ষণ পর, আজকে 3 দিন ধরে এই কথাটা বলতে বলতে আস্তে আস্তে আমাকে আজকের দিনে এই কথাটা আমার মুখ দিয়ে কষ্ট হলেও বলতে, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে যে যা করেছেন এই মহিলা ঠিক করেছেন। অনেক ক্ষোভের জায়গা থেকে, খেদের জায়গা থেকে আমি কথাটা বলছি। তাও শেষে বলবো, ক্ষোভের জায়গা থেকে বললাম তো কথাগুলো। চেষ্টা করবেন আইনকে হাতে তুলে না নিতে। যাই হোক, অন্যায় হোক, দেখলে আইনকে করবেন। জানি এই রাজ্যের আইনের প্রশাসনের উপরে সেরকম ভরসা নেই, তবু আইনকে আপনাদেরকে মানতে হবে। অন্তত কেসগুলোকে নথিভুক্ত করে রাখুন। সময় একদিন আসবে সেই কেসগুলোকে নতুন করে ব্যবস্থা নেওয়ার। ডিরেক্টলি আক্রমণে যাবেন না। আমি মিডিয়া কর্মী হিসেবে কখনো তো বলতে পারি না আইনকে হাতে তুলে নেওয়ার কথা, তাই আমি ক্ষোভের জায়গাতে কতগুলো বললাম। চেষ্টা করবেন এগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য। আর শেষে আবার বলবো, চাচা অপরাধী।